সিক্রেট অব মিলিয়নিয়ার মাইন্ড। যদি আপনি ধনী হতে চান তাহলে সিক্রেট অব মিলিয়নিয়ার মাইন্ড নামের বইটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এই বইটি লিখেছেন থার ভেকার। এই বইটি আমাদের পুরনো টাকার চিন্তাধারাকে বদলে দেয় এবং ভিতর থেকে আমাদের ধনী হওয়ার জন্য প্রস্তুত করে তোলে। এতে এমন নতুন পদ্ধতি শেখানো হয়েছে যা আপনাকে ধনী হতে সাহায্য করতে পারে। এই সারাংশটি পড়ুন এবং নিজেই পরিবর্তন অনুভব করুন। আজ আমরা এই বইয়ের মাধ্যমে জানব কিভাবে আপনি কোটিপতি হতে পারেন। এই বইতে লেখক ধনী হওয়ার কিছু নতুন ও সহজ উপায় বলেছেন। তিনি এমন কিছু সহজ কথা শেয়ার করেছেন যা আপনি আপনার জীবনে প্রয়োগ করে সফল হতে পারেন। আগে এগোনোর আগে মনে করিয়ে দিই, আমরা নিয়মিত জ্ঞান, অনুপ্রেরণা ও জীবন পরিবর্তনের বইয়ের সারাংশ নিয়ে আসি। তাই এখনই সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন অন করে নিন। তারপর চলুন শুনতে থাকুন, শিখতে থাকুন, শুধু জ্ঞান ব্যাংওয়াতে। তো চলুন লেখকের একটা কথা দিয়ে শুরু করি। তিনি বলছেন আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি বলেন, যদি টাকার প্রতি আপনার চিন্তাভাবনা ঠিক না হয় তাহলে আপনি কিছু নতুন শিখতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না, আর কিছু আলাদা করে করতেও পারবেন না। লেখক নিজেও টাকার সমস্যার মধ্যে দিয়ে গেছেন। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন এবং বারবার ভেঙে পড়েছেন। কিন্তু একদিন তার বাবার এক ধনী বন্ধু তাকে বললেন, ধনী লোকেরা একভাবে ভাবে আর গরিব লোকেরা আরেকভাবে। এই ভাবনা চিন্তার পার্থক্যই আমাদের কাজ আর ফলাফলে প্রভাব ফেলে। এখন আপনাকে শুধু একটি সহজ কাজ করতে হবে, জানতে হবে ধনী লোকেরা কেমন ভাবে ভাবে এবং সেই ভাবনাকে নিজের মধ্যে আনতে হবে। এই চিন্তাধারাই লেখককে বদলে দিয়েছে এবং তাকে সফল মানুষ বানিয়েছে। আজ একজন সফল লেখক, ব্যবসায়ী এবং অফুক্ষোজ। তিনি বুঝেছেন ধনী লোকেরা আলাদাভাবে চিন্তা করে, আর সেই চিন্তা ভাবনাকেই তিনি গভীরভাবে বুঝেছেন। আর এই ভাবনা থেকেই তৈরি হয়েছে সিক্রেট অফ মিলিয়নিয়ার মাইন্ড বইটি। লেখক বলছেন আমাদের কাছে দুটি জিনিস থাকে, টুলস মানে আমাদের জ্ঞান, আর টুল বক্স মানে আমাদের মস্তিষ্ক বা চিন্তার ধরন। যদি আমরা আমাদের ভাবনা চিন্তার ধরন, টুল বক্স ঠিক করে নিতে পারি তাহলে আমরা আমাদের জ্ঞান, টুলস ভালোভাবে ব্যবহার করতে পারবো আর অর্থের লড়াইয়ে জিততে পারবো। এই বইয়ের মূল উদ্দেশ্য হলো শেখানো কিভাবে আমাদের ভিতরের চিন্তাভাবনা বদলে বাইরের অর্থনৈতিক সফলতা অর্জন করা যায়। এই শিক্ষাটা খুবই সরল। যদি আপনি আপনার জীবনকে এক উচ্চ স্তরে নিয়ে যেতে চান তাহলে আপনাকে পুরনো ভাবনা ছেড়ে নতুন চিন্তা ধরতে হবে। এই বইটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে বলা হয়েছে আমরা টাকাকে নিয়ে কি ভাবি, মানে আমাদের মানি ব্লুপ্রিন্ট কি। আজ আমরা যেখানে আছি সেটি আমাদের পুরনো চিন্তার ফল। দ্বিতীয় ভাগে লেখক বলেছেন 17টি ওয়াফাইশ সম্পর্কে। এতে শেখানো হয়েছে কিভাবে আমাদের ভাবনা চিন্তা বদলানো উচিত যাতে আমরা ধনী হতে পারি। এখানে লেখক বলছেন আপনার কাছে হয়তো পৃথিবীর সব জ্ঞান এবং দক্ষতা থাকতে পারে, কিন্তু যদি আপনার চিন্তার ধরন অর্থাৎ আপনার সফলতার ব্লুপ্রিন্ট ঠিক না থাকে তাহলে আপনি কখনোই আর্থিকভাবে সফল হতে পারবেন না। সত্য কথা হলো আপনি কে, আপনি কিভাবে ভাবেন, আপনার অভ্যাস কেমন, আপনার চরিত্র, আত্মবিশ্বাস আর চিন্তা এই সব মিলেই ঠিক করে দেয় আপনি সফল হবেন কি হবেন না। আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনি টাকার যোগ্য? আপনি কি তখনও সঠিক আচরণ করতে পারেন যখন আপনি ভালো মেজাজে না থাকেন? লেখক বলেন আমাদের জীবনে যে কোনো ফলাফল আসে, আমরা ধনী হই বা গরিব, সবই আমাদের ভেতরের চিন্তার ফল। আমাদের বাইরের জগৎও আসলে আমাদের ভেতরের জগতের প্রতিফলন। আমরা এই পৃথিবীতে কারণ ও ফলাফলের নিয়মে বসবাস করি। আমরা যাই হই, আমাদের চরিত্র, চিন্তা ও অভ্যাসই ঠিক করে দেয় আমরা কি পাবো। আমাদের কাছে কত টাকা আছে, আমাদের স্বাস্থ্য কেমন, আমরা কেমন দেখি, সবই আমাদের ভেতরের প্রভাব। টাকার অভাব কখনো আসল সমস্যা নয়, এটা শুধু একটা লক্ষণ, একটা সংকেত যে আমাদের মস্তিষ্কে কিছু ঠিকমতো কাজ করছে না। যদি আমরা আমাদের বাইরের পৃথিবী বদলাতে চাই, যেমন টাকার অভাব দূর করতে চাই, তাহলে আমাদের প্রথমেই আমাদের ভেতরের চিন্তা ভাবনা বদলাতে হবে। লেখক একটা উদাহরণ দেন, যখন তিনি ছাত্র ছিলেন তখন গলা আর পিঠে ব্যথা থাকতো। সপ্তাহে 2বার চিকিৎসা করাতেন। এতে কিছুটা আরাম পেতেন, কিন্তু কয়েকদিন পর আবার ব্যথা ফিরে আসতো। আসলে যতক্ষণ পর্যন্ত তিনি নিজের আচরণ বদলাননি, যেমন সঠিকভাবে বসা, ভালো ঘুম, সঠিক খাদ্যাভ্যাস আর চাপ কমানো, ততক্ষণ তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। একই কথা টাকাতেও প্রযোজ্য। যদি আপনার টাকার সমস্যা থাকে আর আমি আপনাকে একটু টাকা দিলাম, তাহলেও কিছুদিন পরে আপনি আবার একই সমস্যায় পড়বেন। কারণ আসল সমস্যা টাকা নয়, সমস্যা আপনার চিন্তা, অভ্যাস ও আচরণে। প্রকাশের প্রক্রিয়া একে বলে। আমাদের জীবনে যা কিছু হয় তা এই প্রক্রিয়ায় ঘটে। চিন্তা, অনুভূতি, কাজ, ফলাফল।
অর্থাৎ আমরা যেভাবে ভাবি তেমনই অনুভূতি আমাদের ভিতরে তৈরি হয়, তারপর আমরা সেই অনুভূতির ওপর ভিত্তি করে কাজ করি, আর সেই কাজ আমাদের জীবনের ফলাফল তৈরি করে। এর মানে আমাদের চিন্তাই আমাদের জীবনের সকল ফলাফলের মূল। লেখক আরও বলেন, আমাদের চিন্তা আগে থেকেই একটি নির্দিষ্ট রকমের প্রোগ্রামিং করা থাকে, অতএব আমরা একই রকম ভাবতে অভ্যস্ত। এই প্রোগ্রামিং কোথা থেকে আসে? আমাদের বাবা মা, ভাই বোন, বন্ধু, শিক্ষক এবং মিডিয়া থেকে। আমরা একটি সামাজিক ও নিয়মিত পরিবেশে বড় হই, যেখানে আমাদের ছোটবেলা থেকে বাবা মায়ের কথায় বিশ্বাস করতে হয়। আমরা তাদের ওপর নির্ভরশীল, তাই আমাদের মস্তিষ্ক তাদের কথায় প্রোগ্রামড হয়ে যায়। কিন্তু টাকার ব্যাপারে এই প্রোগ্রামিং অনেক সময় আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায়। এই জন্যই মানি বুকপ্রিন্ট বা টাকার চিন্তার মানচিত্রের কথা আসে। বুকপ্রিন্ট মানে একটি পরিকল্পনা বা নকশা। যেমন কেউ বাড়ি বানানোর আগে নকশা তৈরি করে, তারপর সেই নকশার উপর ভিত্তি করে বাড়ি বানায়, ঠিক তেমনি ছোটবেলায় আমাদের মস্তিষ্ককে টাকার ব্যাপারে একটি নির্দিষ্টভাবে শেখানো বা প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের পুরনো অভিজ্ঞতা, কথা ও পরিবেশ মস্তিষ্কে বসে থাকে। সেজন্য লেখক মনে করেন আমাদের এই প্রশিক্ষিত মন, অর্থাৎ শেখানো মন, একটি খুবই গুরুত্বপূর্ণ ও চমক বিষয়। আর এই বিয়ে একটি বড় কথা বলা হয়েছে। আমাদের মস্তিষ্ক টাকার ব্যাপারে আগেই একটি নির্দিষ্ট চিন্তাধারায় কন্ডিশন ঠিকই আবদ্ধ থাকে। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক টাকা সম্পর্কে 3 ধরনের ভাবে শেখানো বা প্রশিক্ষিত হয়ে থাকে। প্রথমটি কথার মাধ্যমে প্রশিক্ষণ। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা টাকাকে ও ধনী মানুষদের নিয়ে কি শুনতাম, যেমন টাকা গাছে জন্মায় না, ধনী মানুষ লোভী হয়, আমরা এটা কিনতে পারি না, টাকা দিয়ে সুখ কেনা যায় না। এ ধরনের কথা বারবার শোনার ফলে এগুলো আমাদের অবচেতন মস্তিষ্কে খুব গভীরভাবে বসে যায়, আর এই চিন্তাধারা আমাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে। দ্বিতীয়টি মডেলিং বা আদর্শ গ্রহণ। যখন আপনি ছোট ছিলেন তখন বাড়িতে কি দেখতেন? আপনার বাবা মা টাকা কিভাবে ব্যবহার করতেন? বাড়িতে টাকা সহজে আসতো নাকি সবসময় কম পড়তো? টাকার জন্য খুশি হতো নাকি ঝগড়া হতো? বাচ্চাবেলায় দেখলে এই অভিজ্ঞতাগুলো মস্তিষ্কে গেঁথে যায় এবং আমরা অনায়াসেই সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে থাকি। তৃতীয়টি বিশেষ কিছু ঘটনা। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যা টাকার সঙ্গে জড়িত এবং আপনার চিন্তা বদলে দিয়েছে? যেমন বাড়িতে টাকার কারণে বড় ঝগড়া হয়েছে, বাবা মা আলাদা হয়ে গেছেন, বা আপনার বাবা সবসময় ধনী মানুষের কথা খারাপ বলতেন। এ ধরনের ঘটনা আমাদের মধ্যে টাকার ব্যাপারে একটা গভীর চিন্তা তৈরি করে, যা আমাদের জীবনের অংশ হয়ে যায়। এই 3টি উপায় আমাদের মস্তিষ্ককে টাকা সম্পর্কে একটি নির্দিষ্ট ভাবনা শেখায়। বাস্তবিক অর্থে এই ভাবনাগুলোই আমাদের টাকা সম্পর্কিত মানসিক নকশা, মানি বুকপ্রিন্ট তৈরি করে, যা ঠিক করে আমরা টাকা নিয়ে সফল হব কিনা। আপনি যদি ভাবেন আপনি সবসময় গরিব থাকবেন, তাহলে আপনি কিভাবে ধনী হতে পারবেন? যদি আপনি ভাবেন টাকা সবসময় সমস্যাই দেয়, তাহলে আপনার জীবনে সেই সমস্যাগুলো বারবার আসতেই থাকবে, কারণ এসব কথা আপনার অবচেতন মস্তিষ্কে গেঁথে গেছে। যখন আমাদের অবচেতন মস্তিষ্ক কোনো সিদ্ধান্ত নেয়, তখন আবেগ আর যুক্তির মধ্যে আবেগই জয়ী হয়। লেখক বলছেন, কোনো পরিবর্তনের শুরু হয় সচেতনতা থেকে। অর্থাৎ যতক্ষণ না আমরা বুঝতে পারবো আমাদের মস্তিষ্ক কেমন ভাবছে, ততক্ষণ আমরা সেটা বদলাতে পারবো না। আপনি ভাবুন ছোটবেলা থেকে টাকা সম্পর্কে আপনি কিভাবে চিন্তা করতেন, আর বুঝুন আপনার মস্তিষ্ক কিভাবে ট্রেন্ড হয়েছে। পরবর্তী ধাপ হলো দেখুন সেই চিন্তা আপনার বর্তমান আর্থিক জীবনে কি প্রভাব ফেলেছে। ভালো খবর হলো আপনার কাছে এখনো সময় আছে আপনার চিন্তা বদলানোর। শেষ ধাপ হলো আলাদা হওয়া, মানে আপনার পুরনো চিন্তা থেকে নিজেকে আলাদা করে নেওয়া। লেখক বলেন, যেভাবে আপনাকে শেখানো হয়েছে সেভাবেই আপনাকে সবসময় ভাবার দরকার নেই। এখন সিদ্ধান্ত আপনার হাতেই। আপনি কিভাবে চিন্তা করতে চান? আপনি এখন সচেতন হয়েছেন, তাই আপনি আপনার চিন্তা এবং জীবন বদলাতে পারবেন। টিয়ার একার তার বইয়ের 2য় অংশে বলেন কিভাবে আমাদের চিন্তা ও বিশ্বাস বদলাতে হবে। এই সারাংশে তিনি 17টা ওয়াফাইশ বা ধনী হওয়ার নীতিগুলো নিয়ে কথা বলেছেন। চলুন এবার এই 17 ওয়াফাইশ বোঝার চেষ্টা করি। পুরো সারাংশ মনোযোগ দিয়ে পড়া বা শোনা উচিত, কারণ এতে আপনি নতুন অনেক কথা শিখবেন এবং জানতে পারবেন কিভাবে চিন্তা বদলে ধনী হওয়া যায়। ধনী মানুষ ভাবে আমি নিজেই আমার জীবন গড়ি, কিন্তু গরিব মানুষ ভাবে আমার জীবন যেভাবে চলছে আমি সেভাবেই জীবনযাপন করছি। আপনি যদি সফল হতে চান তাহলে এটা মানতে হবে যে আপনার জীবন ও বিশেষ করে আপনার টাকার দায়িত্ব আপনি নিজেই নেবেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি নিজের সাফল্য নিজেই তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার সিদ্ধান্ত দ্বারা আপনি নিজেকে দুর্বল করতে পারেন বা সফলও। আপনার মধ্যে শক্তি আছে, আপনি নিজের জন্য টাকা নিয়ে সমস্যা বা সুখ এনে দিতে পারেন। লেখক বলেন, যদি আপনি বারবার ভাবেন আমার সঙ্গে তো এমন হয়ই, আমি কিছুই করতে পারি না, তাহলে আপনি কখনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। তখন আপনার জীবন অর্থহীন হয়ে যাবে। যতক্ষণ না আপনি মানবেন
আমি নিজেই আমার জীবন তৈরি করতে পারি, ততক্ষণ কোনো পরিবর্তন সম্ভব নয়। আপনাকে নিজের জীবনের মালিক হতে হবে, আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে এবং দায়িত্ব নিজেই নিতে হবে। লেখক আরও বলেন, গরিব মানুষ প্রায় নিজেকে ভুক্তভোগী মনে করে, অর্থাৎ এমন একজন যার সঙ্গে অন্যায় হয়েছে। তারা অন্যদের দোষ দেয়, নিজের ভুল মানে না, আর সবসময় অভিযোগ করে। যখন আপনি বারবার অভিযোগ করবেন তখন আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে কেউ গুরুত্ব সহকারে নেয় না। এটা খুব খারাপ অভ্যেস, তাই কখনো অভিযোগ করবেন না। গরিব মানুষ প্রায়ই বলে টাকা জরুরি নয়, কিন্তু আপনি যদি নিজে বিশ্বাস করেন টাকা জরুরি নয়, তাহলে টাকা কখনো আপনার কাছে আসবে না। লেখক এখানে মজার কথা বলেন, টাকা ভালোবাসার মতো জরুরি নয়। ভাবুন তো, আপনার জন্য হাত বেশি জরুরি না পা? উত্তর হবে দুটোই দরকার। ঠিক তেমনি ভালোবাসা আর টাকা দুটোই দরকার। জীবনে একটা ভারসাম্য থাকা উচিত। সুতরাং কখনো নিজেকে ভুক্তভোগী মনে করবেন না, দায়িত্ব নিন, নিজের জীবনের মালিক হন, তখনই আপনি সফলতার দিকে এগোতে পারবেন। ওয়াফা 2, ধনী মানুষ ভাবে আমি নিজেই আমার জীবন গড়ি, কিন্তু গরিব মানুষ ভাবে আমার জীবন যেভাবে চলছে আমি সেভাবেই জীবনযাপন করছি। আপনি যদি সফল হতে চান তাহলে এটা মানতে হবে যে আপনার জীবনও, বিশেষ করে আপনার টাকার দায়িত্ব আপনি নিজেই নেবেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি নিজের সাফল্য নিজেই তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার সিদ্ধান্ত দ্বারা আপনি নিজেকে দুর্বল করতে পারেন বা সফলও। আপনার মধ্যে শক্তি আছে, আপনি নিজের জন্য টাকা নিয়ে সমস্যা বা সুখ এনে দিতে পারেন। লেখক বলেন, যদি আপনি বারবার ভাবেন আমার সঙ্গে তো এমন হয়ই, আমি কিছুই করতে পারি না, তাহলে আপনি কখনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। তখন আপনার জীবন অর্থহীন হয়ে যাবে। যতক্ষণ না আপনি মানবেন আমি নিজেই আমার জীবন তৈরি করতে পারি, ততক্ষণ কোনো পরিবর্তন সম্ভব নয়। আপনাকে নিজের জীবনের মালিক হতে হবে, আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে এবং দায়িত্ব নিজেই নিতে হবে। লেখক আরও বলেন, গরিব মানুষ প্রায় নিজেকে ভুক্তভোগী মনে করে, অর্থাৎ এমন একজন যার সঙ্গে অন্যায় হয়েছে। তারা অন্যদের দোষ দেয়, নিজের ভুল মানে না, আর সব সময় অভিযোগ করে। যখন আপনি বারবার অভিযোগ করবেন তখন আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে কেউ গুরুত্ব সহকারে নেয় না। এটা খুব খারাপ অভ্যেস, তাই কখনো অভিযোগ করবেন না। গরিব মানুষ প্রায়ই বলে টাকা জরুরি নয়, কিন্তু আপনি যদি নিজে বিশ্বাস করেন টাকা জরুরি নয়, তাহলে টাকা কখনো আপনার কাছে আসবে না। লেখক এখানে মজার কথা বলেন, টাকা ভালোবাসার মতো জরুরি নয়। ভাবুন তো, আপনার জন্য হাত বেশি জরুরি না পা? উত্তর হবে দুটোই দরকার। ঠিক তেমনি ভালোবাসা আর টাকা দুটোই দরকার। জীবনে একটা ভারসাম্য থাকা উচিত। সুতরাং কখনো নিজেকে ভুক্তভোগী মনে করবেন না, দায়িত্ব নিন, নিজের জীবনের মালিক হন, তখনই আপনি সফলতার দিকে এগোতে পারবেন। ওয়াফা 2, ধনী মানুষ টাকার খেলা জেতার জন্য খেলেন, কিন্তু গরিব মানুষ শুধু টাকার ক্ষতি এড়ানোর চেষ্টা করেন। গরিব মানুষের সবচেয়ে বড় চিন্তা থাকে যেভাবে হোক বাঁচা এবং নিরাপদ থাকা। তারা টাকা, আয়ের বা ভালো জীবনযাপনের বিষয়ে খুব বেশি চিন্তা করেন না। কিন্তু ধনী মানুষ চায় তাদের কাছে অনেক টাকা থাকুক যাতে তারা ভালো আর আরামদায়ক জীবন কাটাতে পারে। তারা সামান্য টাকায় সন্তুষ্ট থাকে না, তাদের অনেক বেশি টাকা লাগে। লেখক বলেন, আপনার লক্ষ্য শক্তিশালী হলে আপনি সাফল্য পাবেন। যদি আপনার লক্ষ্য শুধু বিল সমান মতো পরিশোধ করা হয়, তাহলে আপনার আয়ও ততটুকুই হবে। তাই লেখক পরামর্শ দেন, আমাদের লক্ষ্য হতে হবে কোটি কোটি টাকার মালিক হওয়া। আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে সত্যিই ধনী হবার চিন্তা নিয়ে কাজ করতে হবে। শুধু সাধারণ ভালো ভাবলে আপনি বড় কিছু পাবেন না। ধনী হবার মানে হলো আসলেই ধনী হয়ে ওঠা। ওয়াফা 3, ধনী মানুষরা সবসময় বড় ভাবনা করে আর গরিব মানুষরা ছোট ভাবনা করে। লেখক বলছেন, বাজারে আপনার মূল্যের উপর 4টি জিনিস নির্ভর করে। সাপ্লাই, আপনার মতো মানুষের সংখ্যা কত; ডিমান্ড, আপনার দক্ষতার কতটা দরকার; কোয়ালিটি, আপনি কত ভালো কাজ করেন; কোয়ান্টিটি, আপনি কত কাজ করতে পারেন। লেখক বলেন, আপনি যত দাও ততই পাবেন। এটা একটাই সঠিক এবং ন্যায়সঙ্গত নিয়ম। ভাবুন তো, বেশি টাকা কে আয় করে? একজন ভালো আইনজীবী না একজন খারাপ আইনজীবী? একজন ভালো ফুটবল খেলোয়াড় না একজন দুর্বল খেলোয়াড়? একজন দারুণ অভিনেত্রী না একজন সাধারণ অভিনেত্রী? উত্তর পরিষ্কার, যিনি ভালো তিনি বেশি আয় করেন। কিন্তু অনেকেই ছোট করে ভাবেন। কেন? কারণ তারা ব্যর্থতার ভয় থাকে, অথবা মনে করে তারা বিশেষ কিছু করতে পারে না, তাদের বড় কোনো মূল্য নেই। এখানেই মানুষ ভুল করে। জীবন শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করলেই জীবনের আসল মানে পাওয়া যায়। লেখক বলেন, আপনি যত বেশি মানুষের সাহায্য করবেন তত বেশি আপনি মানসিক, আবেগিক, আধ্যাত্মিক এবং আর্থিকভাবে ধনী হয়ে উঠবেন। ওয়াফা 5, ধনী মানুষ সুযোগ চিনতে পারে আর গরিব মানুষ সমস্যা নিয়ে ভাবতে থাকে। গরিব ওদের মস্তিষ্ক প্রথমে ভাবতে থাকে, যদি এটা ভুল হয়ে যায় তাহলে কি হবে, বা আমি এটা করতে পারবো না। কিন্তু ধনী মানুষ ভাবে আমাকে এটা করতে হবে। তারা দায়িত্ব নেয় আর ভাবে কিভাবে এটা সফল করা যায়। ধনী মানুষ সবসময় সফলতার আশা রাখে, তাদের চিন্তা একদম আলাদা। গরিব মানুষ ঝুঁকি, রিস্ক নিয়ে ভাবতে থাকে, কিন্তু ধনী মানুষ তার সুবিধা নিয়ে ভাবতে থাকে। প্রহার একেই বলেন,
ধনী মানুষ সুযোগ দেখলে দ্রুত তথ্য সংগ্রহ করে এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়। গরিব মানুষ শুধু প্রস্তুতি নেয়, ভয় পায় আর সুযোগ হাতছাড়া করে দেয়। এই জন্য দরকার আপনি দ্রুত শিখবেন, কাজ শুরু করবেন আর সঠিক পথে এগোবেন। অর্থাৎ যে খেলা চলছে তাতে অংশ নিতে হবে। লেখক এটাকে বলে খেড়োতে প্রবেশ করা, মানে কাজ না করলে ভাগ্য আপনার পাশে থাকবে না। লেখক বলেন আপনাকে একজন অ্যাকশন টেকা হতে হবে। আগে নিজের ভিতর দেখো, বোঝো কি করতে হবে, তারপর কাজ শুরু করো। কারণ আপনি কখনো পুরোপুরি প্রস্তুত হবেন না। আসল শেখা তখনই হবে যখন কাজের মধ্যে নামবে, বাইরে থেকে নয়। উদাহরণ, যদি তোমাকে হোটেলের কাজ শিখতে হয় তাহলে হোটেলে কাজ করতে হবে, সেখানে ব্যবস্থাপনা বুঝতে হবে। শুধু বাইরে থেকে দেখে শেখা যাবে না। যদি সত্যি ব্যবসা করতে চাও বা ধনী হতে চাও তাহলে ধারকরের কথা মনে রেখো, অ্যাকশন সবসময় ইনঅ্যাকশনকে পরাজিত করে। তাই বেশি ভেবো না, পরিকল্পনা করো না, শুধু কাজ শুরু করো। যখন সুযোগ আসবে তখন ধরো আর এগিয়ে যাও, কারণ কাজ করাই সফলতার আসল চাবিকাঠি। ওয়াফা 6। ধনী মানুষ সবসময় অন্য ধনী ও সফল মানুষদের প্রশংসা করে আর গরিব মানুষ তাদের বুড়ো কথা বলে। গরিব মানুষ যখন কারো সফলতা দেখে তখন ঈর্ষা, হতাশা এবং রাগ অনুভব করে। লেখক এক সহজ কথা বলছেন, যদি আপনি কারো সম্মান করতে জানেন তাহলে আপনাকে এমন মানুষদেরও প্রশংসা করতে হবে যাদের আপনি পছন্দ করেন না। এই জন্য আজ থেকে একটা কথা মনে রাখো, যদি তোমার ভালো গাড়ি বা সুন্দর সঙ্গী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড চাই তাহলে তাদের প্রশংসা করা শুরু করো যাদের এগুলো আগে থেকেই আছে। তাদের নিয়ে ঈর্ষা করো না, বরং তাদের শ্রদ্ধা করো, শুভকামনা দাও এবং ভালোবাসো। কারণ যখন তুমি অন্যদের সফলতার কদর করবে তখনই সেই সব ভালো জিনিস তোমার জীবনে আসতে শুরু করবে। 7, ধনী মানুষ সবসময় ইতিবাচক এবং সফল মানুষের সঙ্গে সময় কাটায়, আর গরিব মানুষ নেতিবাচক ও অসফল মানুষের সঙ্গে যুক্ত থাকে। লেখক বলেন, যদি তোমাকে গরুর মতো উঁচুতে উঠতে হয় তাহলে হাঁসদের সঙ্গে বন্ধু করতে হবে। অর্থাৎ যদি তুমি জীবনে উপরে উঠতে চাও তাহলে তোমাকে তাদের সঙ্গে থাকতে হবে যারা নিজেও উপরে উঠতে চায়। কেন আবার চাকা বানাবে যখন সেটা আগেই তৈরি? সরল পথ হলো ধনী মানুষের খেলা খেলো, যা তারা করে তুমি তাও করো। কারণ ধনী মানুষ টাকা চালানোর মাস্টার, আর তাদের পদ্ধতি অনুসরণ করলে তুমিও ধনী হতে পারো। যদি সত্যিই ধনী হতে চাও তাহলে তাদের চিন্তা এবং অভ্যাস নিতে হবে, তাদের বুঝতে হবে, তাদের মতো সিদ্ধান্ত নিতে হবে আর তাদের মতো মানুষদের মধ্যে থাকতে হবে। এটা কঠিন না। যেমন যদি ব্যবসা করতে চাও তাহলে ব্যবসার ভেতর থেকে বুঝতে হবে, ঠিক তেমনি ধনী হতে হলে ধনী মানুষের কাছাকাছি থাকতে হবে এবং তাদের চিন্তা বুঝতে হবে। লেখক বারবার বলেন, যদি ধনীদের মতো জীবন চাও তাহলে ধনীদের মতো চিন্তা করতে হবে। যেমন ভালো নৃত্যশিল্পী হতে হলে সবচেয়ে ভালো নৃত্যশিল্পীর মতো অনুশীলন করতে হবে। ভালো অভিনেতা হতে হলে সবচেয়ে ভালো অভিনেতার মতো অভিনয় করতে হবে। যদি ধনী মানুষের মতো চিন্তা করো এবং তাদের মতো কাজ করো তাহলে ধনী হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তুমি নিশ্চয়ই শুনেছ একই ধরনের পাখি একসাথে ওড়ে, মানে এক ধরনের চিন্তার মানুষ একসাথে থাকে এবং একসাথে কাজ করে। যদি তুমি ইতিবাচক মানুষের সঙ্গে থাকো তোমার মধ্যেও ইতিবাচকতা আসবে, কিন্তু যদি তুমি অভিযোগকারী মানুষের সঙ্গে থাকো তুমি ধীরে ধীরে অভিযোগ করতে শুরু করবে। যদি তোমার বন্ধুরা না ধনী না ইতিবাচক আর তোমার উন্নতিতে আগ্রহী না হয় তাহলে ভাবো কি হবে। থার্ড, 1-এর 2 গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। 1, নেতিবাচক মানুষদের পরিবর্তন করার চেষ্টা করো না, সেটা তোমার কাজ না। তোমার আসল কাজ হলো নিজেকে উন্নত করা এবং 100% চেষ্টা দেওয়া। 2, মনে রেখো সবকিছু কোনো না কোনো কারণে ঘটে। ইতিবাচক থাকা, ভালো ভাবা আর কঠিন পরিস্থিতিতেও ভালো কাজ করা সহজ না, কিন্তু অসম্ভব নয়। ওয়াফ, ধনী মানুষ তাদের চিন্তা এবং কাজ অন্যদের কাছে পৌঁছে দিতে একদম লজ্জা করে না। তারা নিজেদের এবং নিজেদের কাজকে প্রচার করে, কিন্তু গরিব মানুষ এটা করতে ভয় পায় বা এটা ভুল মনে করে। নিজেদের সম্পর্কে না বলা নিজের সফলতার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি তোমার মনে হয় তুমি যা করছো সেটা মানুষের জন্য ভালো, তাহলে এটা তোমার দায়িত্ব সেটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এতে তুমি মানুষের সাহায্য করতে পারবে এবং ধনীও হতে পারবে। ভাবো তো, যদি তুমি মানুষের কাছে না বলো তুমি কি করো, তাহলে তারা তোমার কাছে কেন আসবে? যদি কেউ তোমার পণ্য বা সেবার কথা না জানে তাহলে সে কিভাবে কিনবে? আর কেউ না কিনলে তুমি কিভাবে আয় করবে? গরিব মানুষদের অনেক সময় প্রমোশন এবং বিক্রয়ের সমস্যা হয়। এর কারণ হতে পারে 1, হয়তো আগে প্রমোশন করার চেষ্টা করেছিল কিন্তু খারাপ অভিজ্ঞতা পেয়েছিল। 2, হয়তো কাজের কথা বলার সময় কেউ উৎসাহ দেয়নি বা অনেক প্রত্যাখ্যান পেয়েছিল। 3, হয়তো তারা ছোটবেলা
ছোটবেলা থেকে এমনভাবে ভাবতে শিখেছে যে নিজেকে প্রচার করা ভুল। কিন্তু তাদের বুঝতে হবে অতীতকে পিছনে রেখে এগিয়ে যাওয়া দরকার। যতক্ষণ তুমি নিজেকে মানুষের কাছে পৌঁছাবে না, ততক্ষণ কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। যদি ধনী হতে চাও, তাহলে তোমার ভেতরে জোশ ও উৎসাহ নিয়ে নিজেকে প্রচার করতে হবে। তোমার নিজের কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং গর্বের সঙ্গে সেটা বলতে হবে। তুমি যদি নিজের কাজের প্রতি বিশ্বাস না করো, তাহলে অন্যরা কেন করবে? তোমার কাছে যতই ভালো পণ্য থাকুক না কেন, যদি তুমি সেটা প্রচার না করো, সেটা বৃথা। তাই এগিয়ে চলো, নিজেকে এবং নিজের কাজকে গর্ব করো এবং প্রচণ্ড উন্মত্ততায় সবাইকে বলো তোমার কাছে কি বিশেষ কিছু আছে। ধনী মানুষ তাদের সমস্যাগুলো পার করে বড় হয়, কিন্তু গরিব মানুষ নিজেদের সমস্যা থেকেও ছোট মনে করে। আসল সমস্যা হলো সমস্যাটার বড় বা ছোট হওয়া না, বরং তুমি সেই সমস্যার ব্যাপারে কি ভাবো। যদি তুমি ভাবো তোমার সমস্যা অনেক বড়, তাহলে বুঝবে তুমি ছোটভাবে ভাবছ। হয়তো তুমি শুধু অভিযোগ করছো বা সমস্যার সমাধান খুঁজছো না। মূলত এটা তোমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তোমার জীবনে যা কিছু হয়, ভালো বা খারাপ, সহজ বা কঠিন, সেটা তোমাকে কতটা প্রভাবিত করে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি পার্থক্য সৃষ্টি করো। সমস্যাগুলো নিজেই কোনো কিছু নয়, আসলে সেগুলো শুধু পরিস্থিতি। কিন্তু আমরা নিজেদের মনেই সেগুলো ঝামেলা বানিয়ে ফেলি। এই কারণেই কেউ কেউ ওই পরিস্থিতিতে ভেঙে পড়ে, আবার কেউ কেউ আরও শক্তিশালী হয়ে ওঠে। যত বেশি তুমি নিজেকে উন্নত করবে, তত কম সমস্যা তোমাকে বিরক্ত করবে, কারণ তোমার চিন্তা ও শক্তি বাড়বে। ধনী মানুষ দিতেও ভালো, নিতেও ভালো, কিন্তু গরিব মানুষ প্রায় নেওয়ায় দ্বিধা বোধ করে। লেখক বলেন, অনেক মানুষ ধনী হতে পারে না কারণ তারা ভালো গ্রহণকারী হয় না, অর্থাৎ অন্যদের থেকে কিছু নিতে তাদের ভালো লাগে না। একটি মজার গল্প বলেন, যখন তিনি একদম দেউলিয়া ছিলেন, তখন তিনি মাটিতে একটা কয়েন দেখেন। সাধারণত তিনি এমন কয়েন তুলতেন না, কিন্তু ওই দিন তিনি কয়েনটা তুলে চুমু খেয়ে বললেন, আমি এখন ধনী, আমি টাকা নিজের দিকে টানছি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকে কেন নেওয়ায় সংকোচ বোধ করে? কারণ আমরা ছোটবেলা থেকে শুনেছি, তুমি ভুল করছো, তুমি ভালো নাও, তুমি এটা পারবে না। এই ধরনের কথা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যোগ্য নই। আর যখন নিজের উপর বিশ্বাস কম থাকে, তখন আমরা ভালো গ্রহণকারী হতে পারি না। প্রায় 90% মানুষ মনে করে তারা যথেষ্ট ভালো নয়। আর যদি আপনি আপনার শিশুদের বারবার বলেন যে তারা বোকা বা কিছু করতে পারে না, তাহলে তারা কখনো ভালো গ্রহণকারী হতে পারবে না। দুর্ভাগ্যজনক বিষয় হলো, অনেকের ভালো বাবা মা থাকে, তবুও তারা তাদের সম্মান করে না। তাই একটি পরামর্শ, লাভ লোকসানের চিন্তা বন্ধ করুন আর ধনী হবার জন্য কাজ শুরু করুন। যতটা দেওয়া জরুরি, ততটা নেওয়াও জরুরি। আপনি যদি নিতে রাজি না থাকেন, তাহলে দেওয়াও কেউ পারবে না। ধনী মানুষ এমন কাজ করে যেখানে তারা তাদের কাজের ফলাফলের উপর ভিত্তি করে টাকা পায়, আর গরিব মানুষ এমন কাজ করে যেখানে তারা শুধু সময় দেবার বদলে টাকা পায়। লেখক বলেন, একটি স্থির বেতন পাওয়াটা ভুল নয়, কিন্তু যদি তুমি শুধুমাত্র সেটার উপর নির্ভর করো, তাহলে সেটা তোমার আসল ক্ষমতাকে আটকে দিতে পারে। তাই কখনো তোমার উপার্জনের সীমা ঠিক করো না। যদি তুমি শুধু ঘন্টা অনুযায়ী কাজ করো, তাহলে ধনী হবার সুযোগ হারাবে। যদি সত্যিই ধনী হতে চাও, তাহলে নিজের জন্য কাজ শুরু করো, বা এমন কাজ করো যেখানে কমিশন বা শতাংশের ভিত্তিতে টাকা দেওয়া হয়। এই পথটা কিছুটা অনিশ্চিত হলেও এতে উপার্জনের কোনো সীমা নেই। তুমি যত বেশি পরিশ্রম করবে, তত বেশি টাকা উপার্জন করতে পারবে। যখন তুমি 9 থেকে 5-এর চাকরি করো, তখন সবাই প্রায় একই রকম বেতন পায়। ভালো কাজ করলেও এতে তুমি তোমার সময় বিক্রি করো, তোমার দক্ষতা নয়। সুতরাং যদি তুমি ধনী হতে চাও, অন্যদের জন্য নয়, নিজের জন্য কাজ শুরু করো। ধনী মানুষ ভাবে আমার দুটোই চাই, কিন্তু গরিব মানুষ ভাবে অথবা এটা পাবো অথবা সেটা। ধনী মানুষ বিশ্বাস করে এই পৃথিবীতে সবকিছু অনেক আছে, আর গরিব মানুষ ভাবে সবকিছুর অভাব। অনেকে মনে করে টাকা আর সুখ একসাথে সম্ভব নয়, নয়তো ধনী হও নয় সুখী হও, কিন্তু এই চিন্তা গরিব মনের পরিচয়। লেখক একটি প্রশ্ন করেন, আপনি কি সফল ব্যবসা চান না ভালো পরিবারের সম্পর্ক? উত্তর হলো দুটোই। আপনি কি কাজ করতে চান না জীবন উপভোগ করতেন? উত্তর হলো দুটোই। আপনি কি টাকা চান না সুন্দর জীবন? উত্তর হলো দুটোই। ধনী মানুষ সবসময় দুটোই চায়, কিন্তু গরিব মানুষ মনে করে তাদের শুধু একটি কিছুই মিলবে। তারা ভাবতে পারে যে পৃথিবীতে সবকিছু সীমিত, কিন্তু ধনী মানুষ বিশ্বাস করে পৃথিবীতে সবকিছু প্রচুর পরিমাণে আছে। আপনি সবই পেতে পারেন, টাকা এবং সুখ দুটোকেই। টাকা স্বাধীনতা নিয়ে আসে, টাকা আপনাকে বদলে দেয় না, বরং আপনাকে আরো বেশি স্বাধীন করে তোলে। আপনি যাই হন, টাকাটাকে আরো উন্নত করে। তাই আপনি সুখী ও ধনী দুটোই হতে পারেন, কারণ জীবনে সবকিছু পর্যাপ্ত আছে।
ধনী মানুষ লক্ষ্য রাখে তাদের মোট সম্পদের নেটওয়ার্থের উপর, কিন্তু গরিব মানুষ শুধু দেখে তারা তাদের কাজের বিনিময়ে কত টাকা পাচ্ছে। আপনি ভাবতে পারেন যে এইসব কথা শুধু ধনী মানুষের জন্য, কিন্তু সত্যি কথা হলো এগুলো সবার জন্য। লেখক বলেন নেটওয়ার্থ বা মোট সম্পদ 4টি জিনিস থেকে গঠিত। 1 আয় বা ইনকাম, 2 সঞ্চয় বা সেভিংস, 3 ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, 4 সরলতা বা খরচের হ্রাস বা সিম্পলিফিকেশন। চলুন সহজ ভাষায় এই 4টি বুঝি। প্রথম, আয় 2টি প্রকার। কর্মসংস্থান থেকে আয়, অর্থাৎ আপনি যেটা নিয়মিত কাজ করে উপার্জন করেন। প্যাসিভ আয়, অর্থাৎ এমন টাকা যা আপনি সরাসরি কাজ না করেও পান, যেমন ভাড়া, সুদ বা অনলাইন আয়। দ্বিতীয়, সঞ্চয়। আপনি যদি সব টাকা খরচ করে দেন তাহলে সঞ্চয় হবে না। অনেকেই যতই উপার্জন করুন সব খরচ করে দেন। এটাকেই পার্কিনসন্স ল বলা হয়। যত বেশি আয় তত বেশি খরচ। তাই শুধু আয় বাড়ালেই ধনী হওয়া যায় না, সঞ্চয় করাও জরুরি। তৃতীয়, বিনিয়োগ। সঞ্চয় করার পর সেগুলোকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয়। ধনী মানুষ বিনিয়োগ করা শেখে এবং বুদ্ধিমানের মতো করে। গরিবরা ভাবে বিনিয়োগ শুধু ধনী মানুষের জন্য, তাই তারা কখনো শিখতে চায় না। চতুর্থ, সরলতা বা খরচ কমানো, অর্থাৎ খরচ কমিয়ে সহজ জীবনযাপন করা। যদি কম খরচ করেন সঞ্চয় বাড়ে আর সেই টাকা বিনিয়োগে ব্যবহার করা যায়। ধনী মানুষ এই 4টি বিষয় বোঝে এবং মোট সম্পদ বাড়ানোর দিকে নজর দেয়। আপনি যদি আপনার সম্পদ বাড়াতে চান তাহলে বেশি আয় করতে হবে অথবা খরচ কমাতে হবে, বা দুটোই একসাথে করতে হবে। এটাই আসল ধনী হওয়ার পথ। ধনী মানুষ তাদের টাকাকে ভালোভাবে সামলায়, আর গরিব মানুষ ঠিকমতো টাকা সামলাতে পারে না। ধনী মানুষটা কোনো জাদু জানে না, তারা শুধু টাকার ব্যাপারে কিছু ভালো অভ্যাস তৈরি করে। তারা জানে কিভাবে টাকাকে নিয়ন্ত্রণ করতে। যদি আপনি চান টাকা আপনার নিয়ন্ত্রণে থাকুক, তাহলে আগে টাকাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে শিখতে হবে। আর যে কোনো কিছুর মাস্টার হতে হলে সেটা অনেকবার চর্চা করতে হয়, নিয়মিত চেষ্টা করতে হয়। এটা ঠিক যেমন একটা মোটা মানুষ বলে, আমি এক্সারসাইজ শুরু করব তখনই যখন 10 কেজি ওজন কমে যাবে। কিন্তু ব্যাপারটা তো উল্টো, আগে এক্সারসাইজ শুরু করতে হবে, তারপর ওজন কমবে। একইভাবে এখন আপনি যত টাকাই পান না কেন, যত অল্পই হোক না কেন, সেখান থেকেই আপনাকে টাকা সামলানো শিখতে হবে। তবেই ভবিষ্যতে যখন বেশি টাকা আসবে তখন আপনি সেটা ভালোভাবে পরিচালনা করতে পারবেন। একটা বড় সত্য হলো, যতক্ষণ না আপনি প্রমাণ করতে পারেন যে অল্প টাকাও আপনি ভালোভাবে সামলাতে পারেন, ততক্ষণ আপনি কখনো বেশি টাকা পাবেন না। তাহলে প্রশ্ন হলো, টাকা কিভাবে ম্যানেজ করবেন? লেখক একটি খুব সহজ পদ্ধতি বলেন। আপনি যত টাকা আয় করেন তার 10% একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে রেখে দিন। এই টাকাটা আপনি কখনো খরচ করবেন না, এটা শুধুই বিনিয়োগের জন্য। এই অভ্যাসটা গড়ে তুলুন আর দেখবেন ধীরে ধীরে আপনার ইনভেস্টমেন্টের জন্য টাকা জমতে শুরু করবে। মনে রাখবেন, হয় আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন, নয়তো টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে। টাকা সামলাতে শিখুন, কারণ যখন আপনি আপনার অর্থনৈতিক জীবনকে নিয়ন্ত্রণে আনবেন তখন আপনার জীবনের অন্য দিকগুলোতেও পরিবর্তন আসতে শুরু করবে। ধনী মানুষ তাদের টাকাকে কাজে লাগায়, আর গরিব মানুষ নিজের শরীর খাটিয়ে টাকা উপার্জন করে। যত বেশি আপনার টাকা আপনার হয়ে কাজ করবে, তত কম আপনাকে খাটতে হবে। শুধু পরিশ্রম করলেই চলবে না, টাকাকে কিভাবে বুদ্ধিমানের মতো কাজে লাগাবেন সেটাই গুরুত্বপূর্ণ। এটাই হলো ওয়ার্কিং স্মার্ট বা বুদ্ধিমানের মতো কাজ করা। ধনী মানুষটাও পরিশ্রম করে, কিন্তু তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা তাদের আয় থেকে টাকা বাঁচায় এবং সঠিক জায়গায় বিনিয়োগ করে। এর মানে হচ্ছে টাকাকে এমন কাজে লাগানো যাতে সেটা আবার টাকা কামিয়ে দেয়। এই ধরনের আয়ের নাম হলো প্যাসিভ ইনকাম, অর্থাৎ এমন আয় যা আপনি ধামাধাম না করে, কাজ না করেও পেতে পারেন। প্যাসিভ ইনকাম আসতে পারে দুইভাবে। 1, আপনার টাকা আপনার হয়ে কাজ করে, যেমন শেয়ার, বন্ড, প্রপার্টি বা অন্য অ্যাসেট। 2, আপনার ব্যবসা আপনার হয়ে কাজ করে, মানে এমন বিজনেস যেটা আপনি ছাড়া চলতে পারে এবং লাভ এনে দিতে পারে। যদি আপনি সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, তাহলে আপনার প্যাসিভ ইনকাম যেন আপনার মাসিক খরচের চেয়ে বেশি হয়। তাই এখন থেকেই টাকা জমাতে শুরু করুন, বাঁচান, বিনিয়োগ করুন আর ধীরে ধীরে আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠুন। ধনী মানুষের পথ ঠিক এই রকমই হয়,
শুরুতে প্রচণ্ড পরিশ্রম, তারপর বুদ্ধিমানের মতো কাজ, আর শেষে আরামের জীবন। ধনী মানুষটা ভয় পাওয়ার পরেও কাজ করে, কিন্তু গরিব মানুষরা ভয়ে কাজ করা বন্ধ করে দেয়। আমাদের ভিতরের চিন্তা বা ইনার ওয়ার্ল্ড আর বাইরের জগৎ বা আউটার ওয়ার্ল্ডের মাঝে যে ব্রিজ আছে, সেটা হলো কাজ বা অ্যাকশন। আমরা অভ্যাসে বাঁধা, তাই ভয়, চিন্তা বা অস্বস্তি থাকা সত্ত্বেও কাজ করতে শিখতে হয়। অনেক সময় আমাদের মন চায় না, তবুও আমাদের কাজ করতেই হয়। যদি আপনি সবসময় সহজ কাজ করেন, তাহলে জীবনে অনেক কষ্ট হবে, কিন্তু যদি আপনি কঠিন কাজ করতে শেখেন, তাহলে জীবন সহজ হয়ে যাবে। যেমন আমরা সবাই জানি যে স্বাস্থ্য ভালো রাখতে ভালো খাওয়া আর ব্যায়াম দরকার, তবু অনেকে সেটা করে না, কারণ তারা সেই কাজের জন্য অ্যাকশন নেয় না। তাই কখনো ভাববেন না যে শুধু সহজ কাজ করলেই চলবে। কাজ করা কঠিন হতে পারে, ভয় লাগতে পারে, নিজের উপর বিশ্বাস নাও থাকতে পারে, তবুও ভাবুন যে যদি আমাদের ভয় থাকা সত্ত্বেও কাজ করতে হয়। ধনী মানুষটাও ভয় পায়, দুশ্চিন্তায় থাকে, কিন্তু তবুও তারা কাজ করে যায়। মন চায় না, তাও তারা কাজ করে যায়। লেখক বলেন, আপনি যেভাবেই অনুভব করুন না কেন, কাজ করা খুব জরুরি। সফলতা আর ব্যর্থতার মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো অ্যাকশন। যখন আপনি কাজ করেন, তখন আপনি অনেকটাই জিতে যান। যদি আপনি কঠিন সময়েও কাজ করে যান, তাহলে আপনি সফল হবেন আর আপনার জীবন সহজ হবে। আর যদি কাজ না করেন, তাহলে আপনি যেখানে আছেন সেখানেই আটকে যাবেন বা পিছিয়ে পড়বেন। তাই নিজের উন্নতির জন্য প্রয়োজনীয় কাজ করতেই হবে, আর এই করার মাধ্যমে আপনি আপনার সফলতাটা সুনিশ্চিত করতে পারবেন। ধনী মানুষ সব সময় শিখে যায় এবং নিজের উন্নতি করে, কিন্তু গরিব মানুষ ভাবে তার সবকিছুই জানা আছে। ধনী হওয়া মানে শুধু টাকার দিক থেকে ধনী হওয়া নয়, বরং আপনি কেমন মানুষ হতে চান, আপনার চরিত্র এবং চিন্তা ভাবনায়। সত্যিকারের ধনী হওয়া মানে হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। তাহলে আমাদের উন্নতি করতে হবে, কিন্তু কিভাবে? উচ্চতায় বড় হওয়া নয়, চুলে বড় হওয়া নয়, আমাদের চরিত্র এবং চিন্তা ভাবনায় বড় হতে হবে। ব্যক্তিগত উন্নতি মানে নিজেকে আরো ভালো করে গড়ে তোলা। লেখক বলেন, তিনি প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করেন। ঘুমাতে যাওয়ার আগে তিনি ভাবেন যে আজ তিনি কিছু নতুন শিখেছেন কিনা। এই অভ্যাসটা তাকে নিজেকে উন্নত করতে সাহায্য করে। জিম রোহন বলেছিলেন, যদি আপনি সবসময় এক কাজ করে যান, তাহলে আপনি সবসময় একই ফল পাবেন। যদি আপনার জীবনে কোনো অগ্রগতি না হয়, তাহলে ধরে নিতে হবে আপনি পিছিয়ে পড়ছেন। ধনী হওয়ার সবচেয়ে দ্রুত উপায় হলো নিজেকে উন্নত করা। আপনি যত বেশি শিখবেন, আপনি তত বেশি অর্জন করবেন। লেখক বলেন, এটা আসলে আমাদের নিজেদের সম্পর্কে, টাকা নয়, যেটা বেশিরভাগ মানুষ ভাবে। আসল কাজ হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যার চরিত্র এবং চিন্তা ভাবনা শক্তিশালী। সারাংশ এটাই, সফলতা আর ধনী হওয়ার আসল রহস্য আমাদের ভিতরেই আছে। তো বন্ধুরা, এই ছিল সিক্রেট অফ দ্য মিলিয়নার মাইন্ড বইয়ের সংক্ষিপ্ত গল্প। আশা করি এই ভিডিওটি থেকে আপনি নতুনভাবে চিন্তা করতে শিখেছেন এবং টাকা ও সফলতা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠেছেন। যদি আপনি চান আমরা এরকম অনুপ্রেরণাদায়ক এবং ফাইন্যান্স সম্পর্কিত আরও বইয়ের গল্প আপনার জন্য নিয়ে আসি, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, একটি নতুন বই, একটি নতুন চিন্তার সঙ্গে।